জয়রাম, জয়রাম। যখনই কোনো প্রকার প্রসঙ্গ হয় কিংবা স্মরণ হয়, তখনই মনে করিবেন আমি সেই স্থানে উপস্থিত আছি। ১৯৩৭ কিংবা ৩৮ ইংরেজি সনে এক কাজের দায়িত্ব পেয়ে জামালপুর থেকে কলকাতায় বদলি হয়ে এলেন রাম ঠাকুরের আশ্রিত শ্রীযুক্ত মাধবচন্দ্র মজুমদার। তাকে কাজে যেতে হতো জিপিওতে। ডিউটি ছিল বেলা ২টো থেকে রাত ১০টা। অফিসে যাওয়া আসার সুবিধার জন্য রসা রোডের কাছে মহিম হালদার স্ট্রিটের বাড়িতে ভাড়া করে সপরিবারে বাস করতে শুরু করলেন। বড় ছেলের নাম শ্রী দুর্গাপ্রসাদ মজুমদার, কলেজে পড়ে, উঁচু ক্লাসের ছাত্র। কলেজে আসা যাওয়া ছাড়া সে বড় একটা বাড়ির বাইরে থাকে না। বাড়ির সন্ধ্যা আরতি ও কীর্তনে প্রায় সে অংশগ্রহণ করে। একদিন মাধববাবু জিপিও থেকে রাত 11টায় বাড়ি ফিরে শোনেন দুর্গাপ্রসাদ চাঁদপুরের এক বন্ধুর সাথে বিকেলের দিকে বেড়াতে বেরিয়েছে, এখনও ফেরেনি। এমনকি আজকের সন্ধ্যা আরতির সময়ও তাকে দেখা যায়নি। বাড়ির সবাই খুব চিন্তিত, সে কোথায় কোথায় যেতে পারে। তার খোঁজও করে কাজের কাজ কিছুই হলো না। বাধ্য হয়ে মজুমদার মশাই বিভিন্ন থানা, হাসপাতালে টেলিফোনে খোঁজ নেওয়া শুরু করে দিলেন। খবর পাওয়া গেল মোটর গাড়ির চাপে আহত একটি ছেলেকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে আনা হয়েছে। ছেলেটির নাম দুর্গাপ্রসাদ মজুমদার। এক ডাক্তারের গাড়িতে ছেলেটি চাপা পড়েছে, আর সেই ডাক্তারবাবু ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসেন। মাধববাবু ছুটে এলেন ভবানীপুর সাউথ সুবারবান স্কুলের মাস্টার শ্রীযুক্ত অক্ষয় কুমার মজুমদারের বাড়িতে। তাকে নিয়েই চলে আসেন হাসপাতালে। দেখেন হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ বাঁধা, সংজ্ঞাহীন অবস্থায় অযত্নে পড়ে আছে শ্রীমান। হাসপাতালে সেই সময় কর্তব্যরত ডাক্তার মোটর দুর্ঘটনা আহত যুবকের পরিচয় পেয়ে কিছুটা ভালো ব্যবস্থা করে দিলেন। কিভাবে কেউ জানেন না, খবরটা ডাক্তার জে.এম. দাশগুপ্তর কানেও পৌঁছয়। পরদিন তিনি ওই হাসপাতালে এসে দুর্গাপ্রসাদের জন্য কেবিনের ব্যবস্থা করে দিলেন। আশ্চর্যের বিষয় হলো যে ডাক্তারবাবুর গাড়িতে সে চাপা পড়েছিল, সেই ডাক্তারবাবু হচ্ছেন আবার ডাক্তার জে.এম. দাশগুপ্তর ছাত্র, ওই হাসপাতালেরই এক ডাক্তার। এইসব যোগাযোগের ফলে শ্রীমান দুর্গাপ্রসাদের জন্য দিনরাত্রি নার্স এবং চিকিৎসার ভালো ব্যবস্থা হলো। সকলের চেষ্টায় মোটর দুর্ঘটনায় 4 দিন পর তার জ্ঞান ফেরে, কিন্তু সে কাউকে চিনতে পারেনি। ভুল বকছে। ডাক্তারদের মতে মস্তিষ্কেই আঘাত সবচেয়ে বেশি। এদিকে রাম ঠাকুর তখন চট্টগ্রামে। পুত্রের প্রাণ ভিক্ষা ও মঙ্গল কামনার কাতর আবেদন জানিয়ে মাধববাবু ঠাকুরকে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠির কোনো উত্তর নেই। তখন তার মনে হচ্ছিল শ্রীমানের জীবন সংশয়, অথবা প্রাণ রক্ষা পাইলেও পাগল হইয়া থাকিবে। 3 সপ্তাহের চিকিৎসায় দুর্গাপ্রসাদ একটু ভালো হলে মাধববাবু তাকে বাড়ি নিয়ে আসেন। অসুস্থ দুর্গাপ্রসাদকে রাখেন 3 তলার এক ঘরে। নির্জন দুপুরে দুর্গাপ্রসাদের মা দুর্গাপ্রসাদের ঘরের দরজায় বসে এক মনে ঠাকুরের চিন্তা করছিলেন। এমন সময় দুর্গাপ্রসাদের মায়ের অনুভব হলো কে যেন পেছনে দাঁড়িয়ে আছেন। পেছন ফিরে তিনি ঠাকুরকে দেখেই হতভম্ব। নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই, কোথা হইতে আসলেন? একা একা কী করিয়া আসলেন? এ বাড়ি তো আপনি চেনেন না, আর তো কোনো দিন আসেনওনি। ঠাকুরকে দেখে তার মনে হচ্ছিল তিনি যেন রোদে পুড়ে লাল হয়ে গিয়েছেন। ঠাকুর বলছিলেন, স্মরণ করিয়াছেন তাই আসিয়াছি। স্মরণ করিলে বাড়ি চিনিবার প্রয়োজন হয় না, ঠিকানাই বাড়ি চিনাইয়া দেয়। দুর্গাপ্রসাদের মা ঠাকুরকে সমস্ত ঘটনাই বললেন। জানি, এ কথাটা বলে ঠাকুর নীরব হয়ে রইলেন। শ্রীমানের মাথায় গায়ে হাত বুলিয়ে আশীর্বাদ করে ঠাকুর বললেন, রাস্তার হাঁটার সময় নাম করতে পারো না? তাহলে তো আঘাত লাগতো না। রাম ঠাকুর এবার ব্যস্ত হয়ে উঠলেন ফিরে যাওয়ার জন্য। মাধববাবুর স্ত্রীর প্রশ্নের উত্তরে ঠাকুর তাকে বললেন, গত রাত্রেই তিনি 11 নম্বর আর স্ট্রিটে কুঞ্জবাবুর বাড়িতে এসে উঠেছেন, সেখানেই ফিরে যাবেন। এখন আসি। এই বলেই ঠাকুর সিঁড়ি দিয়ে দ্রুত নেমে নিচে চলে গেলেন। দুর্গাপ্রসাদের মা ঠাকুরের সঙ্গে নিচে নেমে এলেন। সে বাড়িতে একটাই মাত্র সদর দরজা। দরজায় বাড়িওয়ালার 25-26 বছরের ছেলেটি বসেছিল। বাড়িতে কেউ নেই।
বাধ্য হয়ে ওই ছেলেটিকেই ঠাকুরের জন্য ট্যাক্সি ডেকে দেবার অনুরোধ করেন দুর্গাপ্রসাদের মা। এর মধ্যেই বাড়ির সদর দরজায় একটা ট্যাক্সি এসে দাঁড়ায়। ঠাকুর তখনই উঠে বসলেন। ট্যাক্সি ভাড়া বাবদ তিনি 2 টাকা দিলেন ঠাকুরের হাতে। ঠাকুর টাকা 2 ড্রাইভারের হাতে দিয়ে গাড়ি ছেড়ে দিতে বললেন। গাড়ি চলে গেল। বাড়িওয়ালার ছেলেটি অনুসন্ধিৎসু হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধ কে? আপনার কে? কি হয়? কখন আসিয়াছেন? আবার এখনই চলে গেলেন কেন? ইত্যাদি নানান প্রশ্ন। দুর্গাপ্রসাদের মায়ের উত্তর, ইনি আমার বাবা। আমার ছেলের অসুখ, 8 ঘন্টা আগে তাকে দেখতে এসেছিলেন। আবার এখন তিনি অন্যত্র চলে গেলেন। ছেলেটি অবাক হয়ে তাকে প্রশ্ন করলেন, ওকে তো এই কয়দিনের মধ্যে আর দেখি নাই। আজও 1 ঘন্টার অধিক সময় এইখানেই আমি বসিয়া আছি। ভেতরে যাওয়ার সময় তো দেখি নাই। আপনার হয়তো সময়ের ভুল হইয়াছে। ইতিমধ্যে আর এক কাণ্ড। সেই ট্যাক্সি ড্রাইভার কিছুক্ষণ পর ফিরে এসে বলেন, মা, আমি আপনার বুড়া বাবাকে হারাইয়া ফেলিয়াছি। তিনি গাড়িতে উঠিয়াই আমার হাতে 2টি টাকা দিলেন। হাজরা মোড়ে একটা বড় দোকানের সামনে গাড়ি থামাইয়া দোকানে ঢুকলেন। অনেকক্ষণ পর্যন্ত তিনি না আসিয়া দোকানে যাইয়া বুড়া বাবার চেহারার বর্ণনা দিয়া জিজ্ঞাসা করিলাম, তিনি কোথায়? তাহারা কিছুই বলিতে পারিল না, কেবল বলিল, এমন লোক কেহ দোকানে আসে নাই। পরের ঘটনা শ্রীযুক্ত মাধবচন্দ্র মজুমদারের ভাষাতেই লিখেছি। কুঞ্জবাবুর বাড়িতে পরদিন প্রাতে যাইয়া ঠাকুরের বিষয় অনুসন্ধান করিলাম। তাহারা স্বামী স্ত্রী উভয়ই জানালেন যে পর্যায়ক্রমে এই ঘরের দরজায় পাহারায় রত আছেন। কাহারও ঘরে যাইবার হুকুম নাই। তিনি গোপনে আছেন। তবে তিনি কাল ওই সময় ঘরের বাহিরে হন নাই, ইহা নিশ্চিত। এই হেয়ালি আজও হেয়ালি রহিয়া গিয়াছে। মাধববাবু আরও লিখেছেন, এই ঘটনাটি লিপিবদ্ধ করিবার উদ্দেশ্য আমার আর কিছুই নহে। ঠাকুর অনেক সময় কথার ছলে বলিয়াছেন যে যখনই কোনো প্রকার প্রসঙ্গ হয় কিংবা স্মরণ হয়, তখনই মনে করিবেন আমি সেই স্থানে উপস্থিত আছি। সেই সময়ে ভ্রমশূন্য হইয়া কাজ করিবেন। এই বাক্যের সত্যতা প্রমাণের নির্দেশই হইল এই ঘটনা। অবশ্য এই বাক্য দৃঢ়ভাবে হৃদয়ে আঢ্য করিয়া রাখা আমাদের ন্যায় সাধারণ জীবের পক্ষে সহজসাধ্য নয়। তাহার আশীর্বাদে আমার ছেলে সুস্থ হইয়া উঠিয়াছে এবং মস্তিষ্কেরও সুস্থতা ঘটিয়াছে। এই ঘটনার কিছুদিন পরেই মজুমদার মহাশয়কে চট্টগ্রামে বদলি করা হয়। জয় রাম, জয় রাম। গুরু কৃপায় হি কেবলম।